বাংলাদেশ মালয়েশিয়া শীর্ষ বৈঠকে মুক্ত বাণিজ্য নিয়ে আলোচনা, পুত্রজায়া থেকে চীনের পথে তারেক রহমান। আওয়ামী লীগ সহ নিষিদ্ধ সংগঠনের নাশকতার শঙ্কা, রাজধানী সহ 6 জেলায় সেনা মোতায়েন। জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যায় ইনুর মানবতা বিরোধী অপরাধ মামলার রায় 30 জুন। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। মালয়েশিয়া থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, চীন সফরে প্রধানমন্ত্রীর কি কি কর্মসূচি রয়েছে জানাবেন আমাদের। প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ছেড়ে গেছেন। তিনি চীনের দালিয়ান রওনা হয়েছেন এবং আজ দিনভর আসলে তার যে কর্মসূচিগুলো ছিল সেগুলো ছিল বেশিরভাগই কর্মব্যস্ত দিন পেরিয়েছে এবং আসলে প্রধানমন্ত্রীর এই মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে এখানকার যে প্রবাসী বাংলাদেশি তাদের মধ্যে যেমন আশার সঞ্চার হয়েছে, তেমনি তারা মনে করছে দীর্ঘদিনের যে চলে আসা দীর্ঘসূত্রিতা, বিশেষ করে প্রবাসী বাংলাদেশি এবং এখানে প্রবাসী শ্রমিক যারা রয়েছেন তাদের মধ্যকার তাদের যে সংকট সমস্যাগুলো নিরসনের জন্য সেই বিষয়গুলো কিন্তু আজকে দুই প্রধানমন্ত্রীর বৈঠকে কিন্তু উঠেছে। প্রধানমন্ত্রী দালিয়ানের উদ্দেশ্যে রওনা করার আগে, অর্থাৎ চীনের দালিয়ানের উদ্দেশ্যে রওনা করার আগে কিন্তু দিনভর এই বৈঠকগুলো করেছেন এবং দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে, মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সবশেষ প্রধানমন্ত্রীর যে মুখপাত্র তিনি কিন্তু ব্রিফ করে বলেছেন যে দুই দেশের মধ্যকার যে সমঝোতা স্মারকগুলো হয়েছে সেগুলোতে আসলে যে সংকটগুলো রয়েছে সেগুলো নিরসন হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে কতটুকু সেগুলো অগ্রগতি হবে এ নিয়ে কিন্তু প্রবাসীরা, আমরা দিনভর প্রবাসীদের সাথেও কথা বলেছি, তারা ছিল আমাদের সাথে এবং তারা বলছেন যে আসলে এই আলোচনাটা বা প্রধানমন্ত্রী তারেক রহমান এর আগেও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলেন, কিন্তু সমস্যার জট আসলে কতটা খুলবে সেটি নিয়ে তারা কিছুটা শঙ্কা প্রকাশ করেছেন এবং তারা আশা করেন জট যাতে খুলে, কিন্তু কতটুকু খুলবে সে নিয়ে তাদের এক ধরনের প্রশ্ন রয়ে গেছে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান এর পরে এখানে যে ব্যবসায়ী আছে 3 জন ব্যবসায়ীদের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন, বিশেষ করে বাংলাদেশে বিনিয়োগের জন্য তাদের সহযোগিতা চেয়েছেন এবং সেই জায়গাগুলো থেকে যে মালয়েশিয়ার যে ব্যবসা সেই ব্যবসার বাংলাদেশের সাথে যাতে একসাথে ব্যবসা এবং বিনিয়োগগুলো এগিয়ে নেওয়া যায় এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার কথা বলেছেন। এই অঞ্চলে শান্তি এবং সন্ত্রাস দমন তথাপি আইটি সেক্টরকে উন্নয়ন এবং প্রযুক্তি খাতকে আধুনিকায়ন করার বিষয়েও যথেষ্ট আলোচনা হয়েছে। সেই বিষয়গুলো নিয়ে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং বিষয়গুলো যাতে আলোচনার টেবিলেই শুধু না থাকে, বাস্তবায়নযোগ্য হয় এবং সামনের দিকে এটি অগ্রসর হওয়ার বিষয়ে তারা পর্যায়ক্রমে কিন্তু এই ধারাবাহিকতাগুলো অক্ষুণ্ণ রাখবেন। অর্থাৎ প্রধানমন্ত্রী বৈঠক করে চলে গেছেন ব্যাপারটি তা নয়, এরপরেও এই বিষয়গুলো অগ্রগতির জন্য কিন্তু সার্বক্ষণিকভাবে যোগাযোগ এবং সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে সেই বাধাগুলো নিরসন করার জন্য কিন্তু সার্বক্ষণিক যোগাযোগ বা কূটনৈতিক তৎপরতাগুলো কিন্তু অব্যাহত থাকবে। তো কালকে দালিয়ান প্রদেশে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানমালা রয়েছে, আমরাও চীনের উদ্দেশ্যে রওনা করব। জানছিলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের খবর। মালয়েশিয়া থেকে বিনিয়োগ নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। সোমবার স্থানীয় সময় দুপুরে কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান মাহদি আমিন। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। এই সফরের মাধ্যমে দুই দেশের পারস্পরিক আস্থা, বন্ধুত্ব ও জনগণের সাথে জনগণের সম্পর্ক আরও সুসংহত হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সেই ধারাবাহিকতার বহিঃপ্রকাশই আমরা দেখছি বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর। এটি বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্বমূলক সম্পর্কের এক ঐতিহাসিক অধ্যায় এবং ভবিষ্যৎ সহযোগিতার এক নতুন দিগন্তের সূচনা। মাত্র 18 ঘন্টার অতি সংক্ষিপ্ত এই সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং এখানকার যে আলোচনা, সমঝোতা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, আমরা বিশ্বাস করি আগামী দিনে তা দুই দেশের বহুমাত্রিক যে সম্ভাবনার নতুন দ্বার রয়েছে সেটিকে উন্মোচন করতে পারবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিককে কেন্দ্র করে সহিংসতার চেষ্টা হতে পারে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর ও গোপালগঞ্জে সেনা মোতায়েন করা হয়েছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নসরানা চৌধুরীর রিপোর্ট। 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিক। এ উপলক্ষে ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছেন দলটির নেতাকর্মীরা।
এ অবস্থায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা থেকে দেশের 6টি জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 22 জুন থেকে 30 জুন পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকবে বলে জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, তবে বাড়তি সতর্কতা হিসেবে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা মেট্রো, চট্টগ্রাম মেট্রো, নারায়ণগঞ্জ, গাজীপুর মেট্রো এবং এর বাইরে 2টি জেলা, তাতে আমরা ডিপ্লয় করেছি যাতে যে কোনো রকমের অপতৎপরতা অ্যাড্রেস করা যায় ইন এইড টু সিভিল পাওয়ার। চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে নারায়ণগঞ্জ 3 আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলামকে পুলিশি জিজ্ঞাসাবাদের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদ সদস্যের ছেলে তো বিশেষ কোনো ব্যক্তি নন যে তাকে জিজ্ঞাসাবাদ করা যাবে না। নারায়ণগঞ্জ 3 আসনের এমপির ছেলের কি কোনো বিশেষ অধিকার আছে? আইনের চোখে সবাই সমান। পুলিশের কাছে বিভিন্ন রকম অভিযোগ ছিল তার বিরুদ্ধে, সেগুলোর জন্য জিজ্ঞাসাবাদের জন্য তাকে তারা নিয়ে এসছে, জিজ্ঞাসাবাদ করেছে এবং প্রয়োজন মনে করেছে তার কাছ থেকে মোসলেকা নিয়ে ছেড়ে দিয়েছে। 11 দলের সমাবেশ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অভিমত জানতে চাইলে তিনি বলেন, এটি তাদের গণতান্ত্রিক অধিকার, তাদের সমাবেশের জবাব বিএনপি সমাবেশ দিয়েই দেবে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। ফ্যাসিস্ট আমলের গুম, খুন ও হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে মঙ্গলবার ঢাকায় সমাবেশ করবে 11 দলীয় ঐক্য। এতে বক্তব্য রাখবেন সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ 11 দলের শীর্ষ নেতারা। সকালে লিয়াজো কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। বলেন, ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা চলছে। জুলাই গণহত্যার বিচার এখনো সম্পন্ন না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। এছাড়া দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে 4 জুলাই সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে 11 দল। হামিদুর রহমান আজাদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে সরকার ব্যর্থ হলে 11 দলীয় ঐক্য জনগণকে সঙ্গে নিয়ে তাদের রুখে দেবে। পররাষ্ট্রনীতি নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি। সীমান্তে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন ধরনের প্রতিবেশী রাষ্ট্র কর্তৃক অস্ত্র মজুদের ঘটনা ঘটছে, কোথাও কোথাও ক্ষেপণাস্ত্র স্থাপনেরও ষড়যন্ত্র হচ্ছে বলে আমরা জানতে পারছি। সকল গুম, খুন, হত্যাকাণ্ডের বিচার দাবিতে আগামীকাল রাজধানীতে বিজয়নগরে সেই মুক্ত মাঠে আমরা প্রতিবাদ সমাবেশ করব ইনশাআল্লাহ। 24 জুলাই আগস্ট অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আগামী 30 জুন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আজ রায় ঘোষণার দিন ধার্য করেন। মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনু উপস্থিতিতে গত 14 মে এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল রায়ের জন্য অপেক্ষমান রাখে। এই মামলায় ইনুর বিরুদ্ধে মোট 8টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে নিজের নির্বাচনী এলাকা কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ আন্দোলনকারীদের ওপর হামলায় উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া শেখ হাসিনার সঙ্গে থেকে আন্দোলন দমনে গুলির পরামর্শ দেয়া এবং কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোনে আন্দোলনকারীদের ওপর গুলির নির্দেশ দেওয়ারও অভিযোগ রয়েছে ইনুর বিরুদ্ধে। 10 জন সাক্ষ্য আমরা আদালতে উপস্থাপন করেছি। তারা 10 জন সাক্ষী দিয়েছেন। প্রত্যেকে হাসানুল হক ইনু সাহেবের যে সংশ্লিষ্টতা সাক্ষীরা তা প্রমাণ করেছে কোর্টে। উভয় পক্ষের আর্গুমেন্ট হয়েছে। এটি জাজমেন্টের জন্য অপেক্ষমান ছিল। আজকে সেটার তারিখ দিয়েছে আগামী 30 তারিখে এই মাসের। তথ্য কারচুপি ঠেকানো, জনগণের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং দারিদ্র্যের হার
কমাতে গবেষণা এবং জন আস্থা বাড়াতে কাজ চলছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। দুপুরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর কর্মশালায় একথা জানান তিনি। উচ্চশিক্ষা ও অর্থনৈতিক সক্ষমতার জোর দেওয়া হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সব শ্রেণী পেশার মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা সরকারের অগ্রাধিকার। BBS এর সক্ষমতা বৃদ্ধি, ডেটা ব্যবস্থাপনায় আধুনিকায়ন এবং সার্বিক তথ্য সংগ্রহ ও সরবরাহে বেশ কিছু পরিবর্তনের কথা জানানো হয় কর্মশালায়। যুবাদের প্রস্তুত করতে স্থানীয় কোচদের ওপরেই ভরসা রাখল BCB। বাংলাদেশ অনূর্ধ্ব 19 জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে দায়িত্ব পেলেন হান্নান সরকার। অনূর্ধ্ব 19 দলের টিম ম্যানেজমেন্টে পরিবর্তন এনেছে BCB। 2028 যুব বিশ্বকাপ মাথায় রেখে ঢেলে সাজিয়েছে কোচিং প্যানেলে। তারই অংশ হিসেবে দলের পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে। যুব দলের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সেলিম। পেস বোলিং কোচ হিসেবে ডলার মাহমুদ, স্পিন বোলিং কোচ থাকছেন আরশাদ খান। ট্রেনার হিসেবে নতুন করে দেখা যাবে মোর্শেদ সিজারকে। শুধু অনূর্ধ্ব 19 দলই নয়, ডেভেলপমেন্ট পর্যায়ে বিভিন্ন দলের মেন্টর হিসেবেও ভূমিকা রাখবেন মাহমুদুল্লাহ। এছাড়াও হাই পারফরমেন্স ইউনিটে ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন ইমরুল কায়েস। প্লেয়ার তৈরিটা মেইন ফোকাস থাকবে, বিকজ আন্ডার 19 শেষ হওয়ার পরে আমরা নেক্সট যদি আমরা ধরি আন্ডার 23 বা HP যেখানেই যাবে প্লেয়াররা, সেখানে যেন বড় রকমের একটা সংখ্যা মানে 5, 7, 10 জন প্লেয়ার যারা ওয়ার্ল্ড ক্রিকেটে রিপ্রেজেন্ট করতে পারবে, এই ধরনের প্লেয়ার তৈরি করাটাতে ফোকাস থাকবে। সো রেজাল্ট নিশ্চিতভাবেই সেটা করার দিকে নজর থাকবে, বাট মূল ফোকাসটা থাকবে কোয়ালিটি প্লেয়ার বা ইন্টারন্যাশনাল লেভেল প্লেয়ার তৈরির জন্য যে প্রসেসটা মেনটেন করা, সেটা ইনশিওর করা। আমাদের নর্মাল পলিসি যেটা আপনার আমাদের BCBর কন্ট্রাক্টেড কোচ যারা আপনার যে BPL বা ঢাকা প্রিমিয়ার লিগ যে কোনো একটা করতে পারে। সো নিয়মটা সেমই থাকবে, বাট যদি আপনার মানে কোনো টুর্নামেন্টের সাথে কনফ্লিক্ট হয় তাহলে প্রায়োরিটি হচ্ছে আন্ডার 19। বিশ্বকাপে আর্জেন্টিনা অস্ট্রিয়া ম্যাচ কভার করতে ডালাসে উপস্থিত আছেন সিনিয়র করেসপন্ডেন্ট কুশল ইয়াসির। কিছুক্ষণ আগেই তিনি জানিয়েছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। ম্যাচ শুরু হতে এখনো প্রায় 3 ঘন্টা বাকি, কিন্তু স্টেডিয়াম যে প্রাঙ্গণ রয়েছে তা কিন্তু পুরোপুরি আর্জেন্টাইন যে দর্শকরা রয়েছেন তাদের দখলে। যাদের কাছে টিকিট রয়েছে তারা তো উপস্থিত হয়েছেন, এবং যাদের কাছে টিকিট নেই তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন এই AT&T স্টেডিয়াম, ডালাসের এই স্টেডিয়ামকে ঘিরে কিন্তু এখনই উৎসবমুখর একটি পরিবেশ আমরা লক্ষ্য করতে পারছি। দেখেছি যে পরিবার পরিজন বন্ধুদের সঙ্গে কিন্তু তারা উপস্থিত হয়েছেন, এবং তাদের যে বিভিন্ন দলীয় গান রয়েছে সেগুলো তারা পরিবেশন করছেন। এবং এই ম্যাচকে ঘিরে কিন্তু আর্জেন্টিনা যে দল রয়েছে তারা কিন্তু বেশ সতর্ক, কারণ ইউরোপের দল অস্ট্রিয়া তাদের ফিফা র্যাঙ্কিং 21 নম্বর, অর্থাৎ এই যে গ্রুপ রয়েছে এই গ্রুপের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ হচ্ছে আর্জেন্টাইনদের জন্য অস্ট্রিয়া। অর্থাৎ এই দলের বিপক্ষে সবচেয়ে বড় চ্যালেঞ্জটির মোকাবিলা করতে হবে টিম আর্জেন্টিনাকে। এবং প্রচণ্ড গরম, প্রায় 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ডালাসের, এবং এই তাপমাত্রার মধ্যেও কিন্তু যুক্তরাষ্ট্র টাইম দুপুর 12টার সময় আর্জেন্টিনা মাঠে নামবে। কিন্তু এই যে স্টেডিয়ামটি রয়েছে AT&T পুরোটাই কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত, অর্থাৎ খেলোয়াড় ও যে দর্শকরা মাঠে বসে খেলা দেখবে তাদের জন্য কিন্তু বড় কোনো সমস্যা হবে না। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।